কিন্তু আমেরিকান ফরেন পলিসির কারণে এই কিলার এই বুসার কোনো ভাষা নাই এটাকে বর্ণনা করার, তাকে কোনোভাবে থামাতেই পারছে না। এখন আপনি একটু ট্রাম্পের ক্যারেক্টার অ্যানালাইসিস করতে হবে যে এই ট্রাম্পের ক্যারেক্টারের বড় অংশ হয়েছে মিথ্যা। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, এই ধরনের লিডারশিপ থাকে, সেটা সব দেশেই থাকে। সেই জন্য একদম ক্যালকুলেটিভ ওয়েতে আমেরিকা এই ইসরায়েলকে দিয়ে এই আক্রমণটা শুরু করেছে এবং আমেরিকা ডাইরেক্ট পার্টিসিপেট করেছে। যখন তারা বলে তুমি সারেন্ডার করো, ইরানকে ধ্বংস করা, এবং এই মুহূর্তে ইরানের সামনে যে তাদের যে বন্ধু তারা যেভাবে রাশিয়াকে হেল্প করেছে ড্রোন দিয়া, রাশিয়া তাদের পাশে দাঁড়াবে বলে হয়তো ইরানের মানুষ, ইরানের পলিসি মেকার্স, ইরানের যারা নেতা তারা সেটা আশা করবে। হিটলারের রাইজের আগে তখন সেইখানের চেম্বারলিন আপনার 1913-14 সালের থেকে বলছিল যে আই উইল গিভ এ ব্লাডি লেসন টু দিস লান্স কর্পোরাল। হিটলার সেনাবাহিনীতে লান্স কর্পোরাল ছিল। সো ওই লান্স কর্পোরালই কিন্তু শেষে 1933 সালে 1933 সালে সে যায় এই আপনার দলের প্রধান হয়ে যায় এবং সেই দলের প্রধান হওয়ার পরে আপনার 7 বছরের মাথায় একটা যুদ্ধে নিয়ে যায়, মানে যেটা 20 বছর আগে একটা ওয়ার্ল্ড ওয়ার শেষ হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে গেল। সো এই লান্স কর্পোরাল ইতিহাস কিন্তু সাকসেসফুল ইতিহাস না, এটা কিন্তু ব্যর্থতার ইতিহাস। ওয়ার্ল্ড ওয়ার বেজে গেল এবং পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেল এবং সেফেস্ট কান্ট্রি কিন্তু আমেরিকা। আমেরিকা ওই যুদ্ধে অ্যালাইড ফোর্সের সদস্য ছিল, কিন্তু তারা কিন্তু সেইভাবে যুদ্ধে পার্টিসিপেট করেনি। কিন্তু এই লান্স কর্পোরালের পরিবর্তে এখন এই পৃথিবীতে আরেকজন এই হকিশ নেতা, মানে একজন মানবতা বিরোধী অপরাধী, এই যে নেতানিয়াহুর সৃষ্টি করছে, এই নেতানিয়াহুর সৃষ্টির পিছনে হইল আমেরিকা। এই নেতানিয়াহুকে আসছে এই ওয়ার্ল্ড, এই পৃথিবীকে আবার একটু আনস্টেবল করার জন্য, মানে একটা যুদ্ধ বিধ্বস্ত, মানে পুরোটা সময় যুদ্ধের উপরে। হ্যাঁ, এইটা নেতানিয়াহুর বিরুদ্ধে কিন্তু ইসরায়েলও আপনার আন্দোলন হয়েছে এবং গাজাতে যখন আক্রমণ করে আপনি দেখেন প্রথম আন্দোলন কিন্তু শুরু হয়েছে সেই আমেরিকা থেকে এবং সেখানে ইহুদিরাও পার্টিসিপেট করছে। কিন্তু আমেরিকান ফরেন পলিসির কারণে এই কিলার এই বুসার কোনো ভাষা নাই এটাকে বর্ণনা করার, তাকে কোনোভাবে থামাতেই পারছে না। এখন আপনি একটু ট্রাম্পের ক্যারেক্টার অ্যানালাইসিস করতে হবে যে এই ট্রাম্পের ক্যারেক্টারের বড় অংশ হয়েছে মিথ্যা। ও এই যে অনেকে বলে যে 3-4 ধরনের ফেস দেখাতে পারে, ও বোধহয় 10 ধরনের ফেস দেখাতে পারে ট্রাম্প। সেটা কিরকম যে তার প্রথম রেজিমে আপনি যদি এখন গুগলে টাইপ করেন যে লাইজ অফ ট্রাম্প, আপনি দেখবেন ওইখানে আসে 5054 বার। 5054 বার সে ফার্স্ট রেজিমে সে মিথ্যা কথা বলেছে। তো আমেরিকানরা কিন্তু খুব কিউরিয়াস, মানে ওইটাও তারা রেকর্ড করেছে যে 5400 বার সে মিথ্যা কথা বলেছে এক রেজিমে। আর এইবার যখন ক্ষমতা গ্রহণ করলো, প্রথম যে যে উদ্বোধনী তার যে সেশন, সেই সেশনে সে 11 বার মিথ্যা কথা বলছে, 11 বার। তার মানে ওর কোনো কথার উপরে কিন্তু কখনোই বিশ্বাস করা যাবে না। এখন বলবে একটা, বিকেলে বলবে আরেকটা, সকালে বলবে আরেকটা। মূল কথা হলো মুসলমানদেরকে নিধন করা, মূল ওর ভিতরের কথা হলো মুসলমানদের নিধন করা। সেই জন্য এই যে তার ভাইস প্রেসিডেন্ট, সেটা আরেকটা হকিস। এদেরকে পাঠাইয়া কি করবে, কত করবে, সেই সন্দেহ থেকেই যায়। তো আমিও মনে করি যে ইরান অনেকটাই ক্যাপাবিলিটি অর্জন করেছে এবং এই দুইটা রাষ্ট্রের বিরুদ্ধে, দুইটা কি আরো 4টা গ্রুপ আছে, ওই যে আইসিস একটা আছে, এখন সিরিয়াতে তো তাদের গভর্নমেন্ট, এবং জর্ডান তো সবসময় ইসরায়েলের পক্ষে। তো এই 4-5টা যে এনিমি সিচুয়েশন, এইখান থেকে যে কাউন্টার অ্যাটাক, কাউন্টার মিসাইল লঞ্চ করতে পারছে, এইটা রিফ্লেক্ট করে যে এক ধরনের একটা মিলিটারি ক্যাপাবিলিটি তারা অর্জন করেছে, অন্তত দে ক্যান উইথস্ট্যান্ড। এবং নিশ্চয়ই এটা তাদের অ্যাপ্রিসিয়েশনে ছিল। আমরা মিলিটারি অফিসাররা যে কোনো যুদ্ধের আগে যে কোনো পরিস্থিতিতে অ্যাপ্রিসিয়েশন করি, তাদের অ্যাপ্রিসিয়েশন এটা আছে যে ইসরায়েলকে দিয়ে কিন্তু আমেরিকা আক্রমণ করাবে, এটা তাদের এই অ্যাপ্রিসিয়েশনে নিশ্চয়ই ছিল। এবং ওইটা ওই খোমেনি এবং তাদের যে মিলিটারি
কৌশলবিদ যারা, তারা নিশ্চয়ই এটা প্ল্যানে নিয়েছে, কিন্তু তাদের একটা বড় ধরনের ইন্টেলিজেন্স ফেইলার কিন্তু আবির্ভূত হয়েছে, যে 4 জন টপ মিলিটারি লিডারকে কিভাবে মানে একেবারে পিন পয়েন্ট করে হত্যা করতে পারলো। তো এইখানে ওই যে তাদের যে ফিফথ কলামিস্ট, যে গুপ্তচর, তারা সাকসেসফুলি এইগুলো করতে পেরেছে। কিন্তু সেইটাও কিন্তু তাদের ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ এই ধরনের লিডারশিপ থাকে, সেটা সব দেশেই থাকে। সেই জন্য একদম ক্যালকুলেটিভ ওয়েতে আমেরিকা এই ইসরায়েলকে দিয়ে এই আক্রমণটা শুরু করেছে, এবং আমেরিকা ডাইরেক্ট পার্টিসিপেট করেছে। যখন তারা বলে তুমি সারেন্ডার করো, যে তোমাকে আমরা মারতে পারি, এইগুলো বলে ভেরি আনডিপ্লোমেটিক ওয়ে, চরম ভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই ধরনের বক্তব্য দিয়ে ট্রাম্প প্রমাণ করেছে যে আমেরিকাকে সে ডাইরেক্টলি এই যুদ্ধে জড়িয়ে ফেলছে। কারণ এইটা তাদের প্ল্যান, যে কোনোভাবে যদি ইরান নিউক্লিয়ার পাওয়ার অর্জন করতে পারে, তাহলে প্রথমেই টার্গেট হতে পারে ইসরায়েল। সেই জন্য তারা এই তথাকথিত প্রিএমটিভ আন্তর্জাতিক আইন ভঙ্গ করে এই তথাকথিত প্রিএমটিভ অ্যাটাক করেছে, এবং সেইটাকে তারা এখন শুধু মিলিটারি এস্টাবলিশমেন্ট, মিলিটারি ইনস্টিটিউশনের উপর আক্রমণ করছে না, সেখানে নিরীহ জনগণও নিহত হচ্ছে। সেই জন্য এইটা চাপিয়ে দেওয়া একটা জঘন্যতম যুদ্ধ। পৃথিবীর ইতিহাসে যতগুলো যুদ্ধের ইতিহাস আমরা পড়েছি, এর ভিতরে আর একটা জঘন্য যুদ্ধ ছিল, যে একটা ফলস প্লিতে যেভাবে ইরাকে আক্রমণ করেছে শুধু তাদের তৈল সম্পদ প্লান্ডার করার জন্য। এবং এটাও হলো যে ইরান যেভাবে ন্যাচারালি এত রিসোর্স, এবং ইরান জিওগ্রাফিক্যালি, ভূরাজনৈতিকভাবে, ভৌগোলিকভাবে এমন জায়গায় অবস্থিত যে উত্তরেও কানেক্টেড উইথ দ্য সি, দক্ষিণেও কানেক্টেড উইথ দ্য সি, এবং হরমুজ প্রণালী অত্যন্ত স্ট্র্যাটেজিক একটা সমুদ্র পথ, সেটা কিন্তু কমপ্লিটলি তাদের নিয়ন্ত্রণে। কিন্তু তাদেরও যে লিভারেজ নাই, আন্তর্জাতিক রাজনীতিতে যে লিভারেজ বলে, সেটা কিন্তু একেবারে না। তো আমি মনে করি যে এত সহজ হবে না এইটা, এই ইরানকে ধ্বংস করা। এবং এই মুহূর্তে ইরানের সামনে যে তাদের যে বন্ধু, তারা যেভাবে রাশিয়াকে হেল্প করেছে ড্রোন দিয়া, রাশিয়া তাদের পাশে দাঁড়াবে বলে হয়তো ইরানের মানুষ, ইরানের পলিসি মেকার্স, ইরানের যারা নেতা, তারা সেটা আশা করবে। আমরা একটা শান্তিপূর্ণ সমাধান চাই, এবং বাংলাদেশ ডেফিনেটলি মুসলিম উম্মার পাশে দাঁড়ানো উচিত, এবং শান্তির পক্ষে দাঁড়ানো উচিত বাংলাদেশে। এই যে বাংলাদেশের ফরেন পলিসি দেখেন না, মাঝে মাঝে ফানি স্টেটমেন্ট দেয়। কি স্টেটমেন্ট দিল? যে ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ হচ্ছে, বাংলাদেশ সেটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কেন? আপনি শান্তির পক্ষে কথা বলতে অসুবিধে কি? যুদ্ধ বিরোধীর পক্ষে কথা বলতে অসুবিধে কি? তো বাংলাদেশে কিন্তু ওই সময় ইন্ডিয়ান যে পাপেট গভর্নমেন্টটা ছিল, এটা ছিল তাদের ভাষ্য। তো এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এদের আমেরিকান সাপোর্ট থাকলেও থাকতে পারে, হয়তো বা আছে, আমেরিকান সাপোর্ট আছে। সেই জন্য যে যুদ্ধের বিপক্ষে কথা বলা যাবে না, যুদ্ধের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না, শান্তির পক্ষে অবস্থান নেওয়া যাবে না, ব্যাপারটা তো সেরকম না। কিন্তু এই সরকারের যে পররাষ্ট্র যে দপ্তর যারা পরিচালনা করে, পররাষ্ট্র উপদেষ্টা, এখন আবার ওই একজন আছে নিরাপত্তা উপদেষ্টা, এই পুরো টিমটা একটা উইক বলে আমি মনে করি। আমার বন্ধু এখন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হয়েছে, তাকে অভিনন্দন। আশা করি তারা ডেফিনেটলি শান্তির পক্ষে স্টেটমেন্ট দিবে এবং যুদ্ধের বিপক্ষে বাংলাদেশ অবস্থান নেবে। ধন্যবাদ।